ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চিত বিষয় কি? শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একদিকে আন্দোলনকারী ছাত্র যুবদের মধ্যে বিজয় উল্লাস, অন্যদিকে রাজনৈতিক ও নীতিগত মহলে শিক্ষা ব্যবস্থার জবাবদিহি ও সংস্কার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মূলত নিট ইউজি পরীক্ষার অনিয়ম ও প্রশ্ন ফাঁস বিতর্কের জেরে দিল্লির যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন প্রান্তে কয়েক সপ্তাহ ধরে চলা ছাত্র আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। অনেকেই এই ঘটনাকে ছাত্র শক্তির জয় এবং ভারতের গণতন্ত্রের একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তাদের মতে শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধ আন্দোলন যে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করতে পারে, এই ঘটনা তারই প্রমাণ। বিরোধী দলগুলো এই পদত্যাগকে জনচাপের কাছে সরকারের নতি স্বীকার হিসেবে দেখছে। অনেকে বলছে, কৃষক আন্দোলনের সময় যে সরকার 13 মাস চুপ ছিল, সেই সরকার এবার কিভাবে এক মাসেই এক মন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত নিল। তাই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কি একটি ব্যক্তিগত বা রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা হবে, না ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার জয় হিসেবে দেখা হবে, তা নিয়ে চলছে বিশাল বিতর্ক। তাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই পদত্যাগ আগামী দিনের জন্য কি ধরনের দৃষ্টান্ত স্থাপন করবে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে কিভাবে দেখছে দেশ, তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে দিয়ে আরো একজন অতিথি আমাদের সঙ্গে জুড়ে যাওয়ার কথা রয়েছেন। উনি পৌঁছে গেলে এসে গেলেই আপনাদের সঙ্গে অবশ্যই পরিচয় করাবো। বুঝতে এই যে যেটা সবচেয়ে বলছিলাম সবচেয়ে চর্চিত বিষয় এই মুহূর্তে, গতকালের পর থেকে ভারতবর্ষে একজন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যেভাবে পদত্যাগ করলেন এবং তা নিয়ে তার আগের ঘটনা এবং তার ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে অনেক চর্চা চলছে। এখন ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগকে আপনি কিভাবে দেখছেন? এটা কি প্রশাসনিক ব্যর্থতার একটি নৈতিক স্বীকারোক্তি বলে মনে করেন, নাকি এটা রাজনৈতিক চাপ সামলাবার সরকারের ভাবমূর্তি বাঁচানোর একটা সাময়িক কৌশল মাত্র? নমস্কার। বিষয়টা হচ্ছে এখানে এই যে জয় পরাজয়, এটা রাজনৈতিক দলের ভেতরে হয়। এবার কিন্তু বিষয়টা ছিল যুব শক্তির ওদের ক্ষোভ, এবং এই ক্ষোভের পেছনে ওদের কারণও ছিল। আগে আমরা এই জাতীয় আন্দোলন দেখেছি, আপনার আন্না হাজারে ইন্ডিয়া এগেইনস্ট করাপশন, তারপরে নির্ভয়া কেসেও কিছুটা আমরা এটা দেখেছি। তারপর এই আন্দোলনটা আমরা দেখলাম, বড় আকারে আন্দোলন যেটা। এই আন্দোলনটাতে একটা বিষয় হচ্ছে, এবারের আন্দোলনটাতে যুব সমাজের পার্টিসিপেশন ছিল বেশি। এবং যুব সমাজ বলতে শুধু যে নিট পরীক্ষার্থী ওরা তা না, অন্য পরীক্ষার্থীরাও ছিল, অন্য ধরুন যুব সমাজ যারা ছিল, ছাত্র সমাজ। এবং বলতে পারেন এটা একটা যুব অংশের একটা ক্ষোভ ছিল বিভিন্ন ইস্যুতে। আপনার মনে আছে হয়তো নির্ভয়া কেসও অনেক ধরনের ইস্যু, নির্ভয়া তো শুধু কেস, অনেক ইস্যু এটাতে কিন্তু জড়িত ছিল। এটা তো কিন্তু ইন্ডিয়া এগেইনস্ট করাপশনও অনেকের অনেক ধরনের ক্ষোভ থেকে কিন্তু পার্টিসিপেট, এরকমই এবারও আমরা দেখেছি, এরকম ছিল এটা। এবং এটা খুবই স্বাভাবিক, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে ক্ষোভের স্বাভাবিক, এবং এটা সরকারের প্রতি একটা সিগন্যালও এটা। হ্যাঁ, এবং আমার মনে হয়েছে যেটা ভারতের যেখানে যুব শক্তি, যেখানে ধরুন ইন্ডিয়ান মিডিয়ান এজ যেটা 29.2, এখানে ইন্ডিয়াতে মিডিয়ান এজ মানে বলতে পারেন যে 50% অফ দ্য জনসংখ্যা 29 এর নিচে আছে কিন্তু এটা। সেই জায়গায় এই যুব শক্তি ডিজার্ভ প্রায়োরিটি, সোজা কথা হচ্ছে এটা, ডিজার্ভ প্রায়োরিটি। তবে এই জায়গাটাতে আমার মনে হয়েছে কি, প্রথম যখন নিট আপনার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আমরা যুবকদের ভেতরে আমরা যেটা ক্ষোভটা দেখেছি, আমরা এখানে স্টুডিও তো আলোচনা করেছি ক্ষোভ নিয়ে, তখন কিন্তু এই জিনিসটাকে ছাত্রদের সাথে সংবাদ আলোচনা, ওই জায়গাটাতে কিন্তু আমরা সরকারকে
সরকারের এই জায়গাটাতে কিন্তু যেতে দেখা যায়নি এই জায়গাটাতে, আচ্ছা যার ফলে এটা দিন দিন এটা কিন্তু এটা বৃহৎ আকার ধারণ করেছে। যখন এটা ব্যাপক আকার ধারণ করেছে তখন উনি পদত্যাগ করেছেন। অনেকে বলছেন উনি চাপে পড়ে পদত্যাগ করেছেন, অনেকে বলছেন যে যুবকদের, উনি বলেছেন যুবকদের প্রাথমিকতা এবং যুবকদের যে মানে ওদের দাবি, ওই দাবির প্রতি সম্মান জানিয়ে উনি এটা করেছেন। যেটাই হোক, আলটিমেটলি ইস্যুটা হচ্ছে এই যুব শক্তির যে ইয়েটা, এটা ধরুন এই যে একটা পাওয়ার, এই জিনিসটা রিয়েলাইজ করা দরকার। আমি ওই প্রসঙ্গে একটু জাস্ট ছোট্ট করে একটা বলবো, উনি কেন বা পদত্যাগ করেছেন এবং এটা রিলেটেড কিছু জিনিস। এখানে ত্রিপুরাতে আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন, এইখানে এটার জন্য উনি যখন পদত্যাগ, যেদিন ওনার সাথে আলোচনা করা ছিল ওনার পদত্যাগের, এটা টিভিতে ভগবত বলেছেন আলোচনা করতে গুরুত্ব দিতে, এই জায়গাটা কিন্তু উনি করেছিলেন। তারপরে দেখা গেছে যে উনি পদত্যাগ করেছেন। এই প্রসঙ্গে আমি জাস্ট একটু রেফারেন্স দিচ্ছি। উনি আগরতলাতে এসেছিলেন ধরুন না 5-6 বছর আগে, 2020 দিকে। ওইখানে উনি মিডিয়া এবং এখানে যে নাগরিক সমাজের সাথে উনি ইন্টারেকশন করেছিলেন। ইন্টারেকশনে আমিও ছিলাম, সেবক বাবুও ছিল, তারপরে আমাদের এখানে আরো ছিল বিশিষ্ট সাংবাদিক যারা আছে এখানে, মানুষ পাল থেকে শুরু করে অনেকেই ছিলেন এখানে। তো সবাই প্রশ্ন উত্তরে উনি একটা প্রসঙ্গে, যেখানে একটা প্রসঙ্গ উঠে এসেছিল যে যুবকদের এটা যে বিভিন্ন রকম ভাবে দেখা গেছে যুবকরা বিপদে যাচ্ছে বা যুবকদের ভিতরে ডিসিপ্লিনের অভাব আছে, এটা সেটা, মানে যুবকদের বিষয়ে কিছু কমপ্লেইন ওদেরকে ইয়ে করা। তখন উনি যে মতামতটা দিয়েছিলেন, উনি বলেছিলেন যে দেখো, যুবকদেরকে বুঝতে হবে, যুবকদের দোষ হলেও যুবকদেরকে বুঝতে হবে ওরা ঠিকই আছে, ওদেরকে আমাদের রিয়েলাইজেশনটা ঠিক করতে হবে ওদেরকে নিয়ে, এই জিনিসটা। মানে উনি যুব শক্তির প্রতি অনেক বেশি সেন্সিটিভ এবং উনি দেখিয়েছিলেন এই জায়গাটাতে। আমরা যেটা, যারা সাংবাদিক সহ যারা সবাই ছিলাম, যারা ওইখানে ছিলাম, এবং ওইটারই হয়তো প্রতিফলন আমরা এখন দেখছি যে সরকার এখন যুবক সমাজের বেটার লেট হলেও বেটার লেট দেন নেভার, ওনারা এটা অ্যাকসেপ্ট করে যে এটাকে উনি আলোচনায় যাচ্ছেন বা ওনাদের দাবি দাওয়াগুলো মেনে নিচ্ছেন এই জায়গাটাতে। ঠিক, মানে এখানে সেই আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, কাজী নজরুল ইসলামের সেই ছাত্র দলের গান কবিতাটি মনে পড়ছে এখানে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আমার আপনার কাছে যেটা জানার ইচ্ছে ছিল, যে আপনি তাহলে বলছেন যে যুবদের বা ছাত্রদের যে আন্দোলনটা ছিল সেটা ঠিক কিংবা ভুল, সেটা নিয়ে আলোচনা অনেক হয়েছে বা আরো হবে, সেটা পরের বিষয়। যে ধরনের আন্দোলন হয়েছে সেটা নিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক চলেছে, ন্যারেটিভ এই পক্ষের ওই পক্ষের চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন এই রেজিগনেশনটা এলো, সেই সময়টা কি পারফেক্ট সময় ছিল বলে আপনি মনে করেন, নাকি এই রেজিগনেশনটা আরো আগে বা পরে হতে পারত? এই রেজিগনেশনটা আরো আগে ছাত্রদের সাথে সংবাদ করে ডিল করে প্রপারলি ডিল করা উচিত ছিল বলে আমি মনে করি এটাকে। এই জায়গাটাকে সরকার লেট করেছে। তবে একটা বিষয় কি, যে কোনো ঘটনাকে আপনি যদি দেখেন বড় মানে ক্যানভাসে, এটা থেকে কিন্তু আপনি অনেক কিছু জিনিস কিন্তু পজিটিভ ও বেরিয়ে আসবে জিনিসটা। এই জিনিসটা যে কোনো একটা ঘটনা, এই যে এটা সরকারের তরফ থেকে আপাতত মনে হচ্ছে কি, ধরুন না সরকার বাধ্য হয়েই করেছে যদি মানেন আপনি, তাহলে আপনি দেখবেন এটার থেকে কিন্তু সরকারের অনেক কিছু লেসন নেওয়ার আছে বলে মনে করি। এটা শুধু সরকার না, আমি এটা বলবো শুধু সরকার না, সরকার বিরোধী পক্ষ, রাজনৈতিক যারা, এবং সেই সঙ্গে আমলা ব্যুরোক্রেট যারা আছে, যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত আছে, ওদেরও কিন্তু অনেক কিছু মানে এটাতে শিখার ব্যাপার আছে। এবং শিখা না শুধু, ভবিষ্যৎ পলিসি নির্ধারণের ক্ষেত্রে এই ব্যাপারে অনেক সুচিন্তিত ভাবে পদক্ষেপ নিয়ে এগুলো দরকার আছে বলে আমি মনে করি এটাতে। ঠিক, বিশ্ববাবু আপনি বরাবরই আমাদের এই স্টুডিওতে, এবং শুধু আমাদের স্টুডিওতে নয়, আপনি বিভিন্নভাবে প্রশ্ন তোলেন প্রশাসনের যারা কর্মকর্তা যারা রয়েছেন বা বিভিন্ন লেভেলে যারা কাজ করেন, তাদের কার্যকারিতা, তাদের কাজ করার ক্ষমতা বা তাদের যে ধরনটা নিয়ে আপনি অনেক সময় প্রশ্ন তোলেন, এবং সেটা সঠিকভাবে প্রশ্ন তোলেন এবং সেটার সঠিক মনিটরিং হয় কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন তোলেন। এই যে ছাত্র আন্দোলনের সময় যেভাবে পুলিশ প্রশাসন, যেভাবে বিশেষ করে যন্তর মন্তর এবং দিল্লি যেদিন মার্চ হয় 20 তারিখ, পুলিশের ভূমিকা সেদিন পুলিশ কি আরো অন্যরকম ভূমিকা নিতে পারতো বলে আপনি মনে করেন? এটা এই জায়গায় বসে বলাটা একটু কঠিন। একটা জিনিসকে আন্দোলন চলছে কিন্তু অনেক দিন থেকে, কিন্তু পুলিশ যে ইয়েটা হয়েছে এটা কিন্তু অনেক দিন, আপনি বলতে পারেন অনেক ডিলেড পরে হয়েছে কিন্তু জিনিসটা। তো এটা পুলিশ
আচ্ছা ধরুন আপনার ওটা অ্যাটাক করার পরেও পুলিশের এটাকে আরো রেজিলিয়েন্স দেখানো উচিত ছিল কিনা, এটা উপস্থিত যারা আছেন ওনারা এটা একটু ভালোভাবে বলতে পারবেন। তবে একটা বিষয় কি, ছাত্রদের কিছু কিছু কেস যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি, একজন পুলিশ অফিসার অযথা গিয়ে মারছেন এটা, এগুলো একটু মানে আপনি বলতে পারেন যে অনেক বেশি আরেকটু সুচিন্তিত ভাবে এগুলোর দরকার ছিল বলে মনে হয়েছে আমার। তবে সেই সঙ্গে আমি আরেকটা বিষয়ও বলবো, এখানে উঠিয়ে আনতে চাইবো, সেটা হচ্ছে কি, এই আন্দোলনটাকে তো আমরা অনেকদিন ধরে দেখছি। এই আন্দোলনটা একটা নির্দিষ্ট সময় পরে, আন্দোলনের যারা প্রথম যখন আন্দোলন ছিল তখন কিন্তু এই আন্দোলনে কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছিল না। কিন্তু আপনি বিজেপির ঘরের লোক, আরএসএস এর ঘরের লোক, এবং আপনি বলতে পারেন যে সিপিএম এর ঘরের লোক, কংগ্রেস, সবাই কিন্তু এটাতে পার্টিসিপেট করেছে। এবং এই আন্দোলনের বিরুদ্ধে সাপোর্টে আরো বেশি হয়েছে যখন, বিশেষ করে যখন দেখা গেছে রাম মন্দির ইস্যুতেও এই ধরনের একটা ইস্যু উঠে এসছে, তখন এটাতে দেখা গেছে যে সদলীয় অনেকেও এটাতে ক্ষোভ প্রকাশ করেছেন এই জায়গাটাতে। এবার এটার ক্ষোভের বহিঃপ্রকাশে এখানে এটার মানে আমি বলতে পারেন যে এই অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, কারণ আমরা কিছু মানে মাফিয়া টাইপের লোকও বিভিন্ন ভিডিওতে দেখা গেছে এখানে যাওয়া, ওই জায়গাতে গিয়ে মিছিল করতে, বা এমন কিছু ধ্বনি দিচ্ছে সরকার বিরোধী, বা ধরুন প্রাইম মিনিস্টার বিরোধী, বা ধরুন প্রধান বিরোধী, এগুলো অবজেকশনেবল ছিল। কিছু কিছু অ্যান্টিসোশিয়াল হয়তো এটা ছিল, দেখে মনে হয়েছে ছিল, আদারওয়াইজ স্টুডেন্ট এরকম বলবে কেন। এবার এখানে আরেকটা বিষয় উঠে আসছে সেখানে, সেটা হচ্ছে কি, এই যে পুলিশের যে বিভিন্ন যে হায়ার অফিসিয়ালরা, এটাকে ওনারা কিন্তু একটা বিষয় কিন্তু উঠিয়ে আনছেন, যেটা পুলিশের মোরালিটির ব্যাপার আছে। পুলিশের মানে ওদেরকে যেভাবে অ্যাটাক করা হয়েছে পরবর্তী সময় দেখা গেছে, এই অ্যাটাকের বিরুদ্ধে যখন সরকার অ্যাকসেপ্ট করছেন যে আমরা সবকিছু কেস উইথড্র করে নেব, তখন কিন্তু পুলিশ ওরা বলছেন যে তাহলে কি পুলিশকে কি এসব কাজের জন্য ইউজ করা হচ্ছে, ওরা মার খাবে আর তোমরা এখানে পলিটিক্স করো, এটা হতে পারে না। হ্যাঁ, এইসব কারণ ওইটাতে মোরালি পুলিশরা ভাববে যে আরে আমাদের সাপোর্ট কোথায়। আরেকটা ন্যারেটিভও এখানে চলেছে, আপনি সেই জায়গাটাকে কিভাবে দেখেন? অনেকেই মনে করছেন পুলিশ যে প্রথমে যে অ্যাগ্রেসিভ মনোভাবটা নিয়েছে, এবং যেভাবে আপনি বলছেন যেগুলো বিভিন্ন সামাজিক মাধ্যমে যেগুলো উঠে এসছে, যেগুলো দেখা যাচ্ছে ভিডিওগুলো, মেয়েদের ওপর যেভাবে লাঠিচার্জ করা হয়েছে এবং বাজেভাবে প্রাইভেট পার্টসে অ্যাটাক করা হয়েছে, এই যে বিভিন্ন বিষয়গুলো, পুলিশ অতটা অ্যাগ্রেসিভ হয়েছে পুলিশ নিজে থেকেই? এটাকে পুলিশকে এই ধরনের অ্যাগ্রেসিভ হওয়ার অর্ডার ছিল না বা দেওয়া হয়নি। একটা আন্দোলন যখন হয়, অন স্পট অনেক কিছু আন্দোলন হয়, এবং পুলিশ যেভাবে ছাত্রদের ওপর যেভাবে লাঠিচার্জ করেছে, একটা বলছে যে এক শান্তিপূর্ণ মিছিল যাচ্ছিল, তার উপর লাঠিচার্জ করা হয়েছে। এখন এটা অবশ্যই এটা একটা বিচার বিভাগীয় তদন্তের একটা বিষয়, সেটা হবে, কিন্তু পুলিশের এই অ্যাগ্রেসিভনেস কি সরকারের বিপক্ষে চলে গেল বলে মনে করেন? অনেকে এটাই বলছে এখন। অবশ্যই সরকারের বিপক্ষে যাবে, যে কোনো পুলিশি অ্যাগ্রেশন সবসময় সরকারের বিপক্ষেই যাবে। এটা যে কোনো পুলিশি অ্যাগ্রেশন আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখুন, ত্রিপুরাতেও দেখুন, আমরা যখনই দেখেছি কোনো পুলিশ কোনো একটা কাজ করেছে যেটা ঠিক না, তখন এটা আমরা এখানে আলোচনা করি। শুধু পুলিশ না, শুধু গভর্নমেন্ট যে কোনো অফিসিয়ালের যে কোনো অ্যাকশনের দ্বারা যখনই এটা সাধারণ পাবলিকের ক্ষতি হয়, এটা দায়ভার সরকারকেই নিতে হয় সবসময়। এটা সরকারকে নিতে হয় সবসময়। এখন এই ঘটনা কি ভারতের রাজনীতিতে হারিয়ে যাওয়া যে নৈতিক পদত্যাগের যে সংস্কৃতি, আমরা লাল বাহাদুর শাস্ত্রী বলুন, ভিপি সিং বলুন, এখন সেটা কি পুনঃপ্রতিষ্ঠা করলো বলে আপনি মনে করেন? মানে এটা নৈতিক দায়িত্ব নিয়ে মন্ত্রীর পদত্যাগ করাটা? আমার কাছে মনে হয়েছে এটা নৈতিক দায়িত্বের থেকেও এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন। আমার কাছে মনে হয়েছে এটা নৈতিক দায়িত্ব হলে এই পদত্যাগ অনেক আগেই হতো। আচ্ছা, হ্যাঁ, এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন। যখন দেখা গেছে অ্যাকচুয়ালি অনেক কিছু ইস্যু এখানে আছে, যে কারণে আমি যেটা বলছিলাম, সব বাড়ির সব ঘরের থেকে লোকরা গেলেও একটা বড় অংশের, আপনার আমার ঘরের আমি যাদেরকে আলোচনা করেছি, দেখেছি, ওদের দেখেছি, ওরা পরবর্তী সময় আন্দোলনের প্রতি ওদের সাপোর্ট অনেকটা উঠিয়ে নিয়েছে। এর কারণটা হচ্ছে এখানে যেসব ধরনের স্লোগান, যেসব ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, তারপরে হচ্ছে কি এখানে যখন আজকাল কি হয়, মিডিয়ার দৌলতে সরকারের পজিটিভ সাইডটা যেমন উঠে আসে, সরকারের নেগেটিভ সাইডটা উঠে আসে, আন্দোলনকারীর পজিটিভ সাইডটা যেমন উঠে আসে, নেগেটিভ সাইডটা উঠে আসে। হাজার হাজার প্যাকেট এখানে দুবাইয়ের থেকে এখানে খাওয়া ফুড সাপ্লাই করা হয়েছে, পেমেন্ট হয়েছে, এখানে প্রোভাইড করা হয়েছে। মানে কি কোনো একটা বিদেশি শক্তি এই আন্দোলনকে
সাপোর্ট করতে চাইছে। হতে পারে এটা পরবর্তী সময়ে অ্যাড হয়েছে, যারা যখন এটা ব্যাপক আকার নিয়েছে ওই সময়টাতে। তো এখানে এই জন্য বলছি এই আন্দোলন থেকে শিক্ষা অনেক কিছুরই নেওয়ার দরকার আছে। আরো একটা বিষয় আমি এখানে বলবো, বিদেশি শক্তির ব্যাপারটা আপনি বললেন, সেখানে আমরা একটু আসি, পরে আমি সেই বিষয়টা তো আসবো। বিদেশি শক্তির বিষয়টা নিয়েও কিন্তু এখানে রাজনীতি কিন্তু সরগরম হয়েছে, কারণ এখানে বলা হয়েছে, ইভেন কি পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যে এই ধরনের ফান্ডিং হচ্ছে, বাইরে কোনো বিদেশি শক্তি ফান্ডিং করছে, বা ডিপ স্টেটের একটা যোগাযোগ থাকতে পারে। একটা প্যাটার্নটা অনেকটা সেম, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, প্যাটার্নটা সেম অনেকটাই। এই কথাগুলো বলে, বা ইভেন কি শিক্ষামন্ত্রী মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজের সেশনেও বলেছেন যে ছাত্রদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, বা এইসব দিয়ে কেউ যেন ফায়দায় উঠতে না পারে, তার জন্য উনি পদক্ষেপ নিয়েছেন। এখন এটা বলে, এই কথাগুলো বলে কোনো প্রমাণ ছাড়া, যেহেতু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্পোক্স পারসন, উনি কিন্তু বলে দিয়েছেন যে এই ধরনের কোনো খবর ওনাদের কাছে নেই। এখন এই কথাগুলো বলে কি ছাত্র আন্দোলনটাকে খাটো করে দেখানো হচ্ছে বলে এখানে একটা বিষয় কি, ছাত্র আন্দোলন পরের দিকে এটা মোরলেস এটা সবাই অ্যাকসেপ্ট করছে যে এটা ডিবেট হয়েছে। দেখুন আমাদের দেশে পলিটিক্স সব জায়গাতে হয়। একটা সময় যখন এটা সরকার ডিল করেনি প্রপারলি, যখন এটা আয়ত্ত বাইরে গেছে, তখন একটা পলিটিক্যাল পার্টি, এটা কোয়াইট ন্যাচারাল দেখা যায় সব জায়গাতে, যে ওরা একটা অ্যাডভান্টেজ নিতে চাইবে, এবং গেছে ওরা স্বাভাবিকভাবে, এটা সবাই জানে মোরলেস। কিন্তু একটা বিষয় এখানে মানতে হবে, সেটা হচ্ছে কি, ছাত্র আন্দোলন যত এটার ভেতরে বিদেশি খাওয়ার আসুক, বা বিদেশি শক্তির সাপোর্ট থাকুক, বা ওদের দেশ বিরোধী স্লোগান উঠুক, একটা পার্ট থাক, এটাকে এটা দেখিয়ে, আমি বলছি এটা দেখিয়ে, মানে যে আন্দোলনটার যে বেসিক আমরা বারবার বলে আসছি, আন্দোলনটাতে যে সাধারণ যে জনগণের, সাধারণ যে ছাত্রদের যে মানে এটা যে একটা যে ওদের যে জেনুইন গ্রিভেন্স, হ্যাঁ, এটারাই অ্যাড্রেস করা থেকে সরকার পিছিয়ে আসতে পারে না, এবং এটাকে অস্বীকার করার কোনো সুবিধা নেই। সোজা কথা এখানে প্রশ্ন, আরেকটা প্রশ্ন জাগে, অনেক বিশেষজ্ঞরা এই প্রশ্নটা করছেন যে এই যে দেশ বিরোধী কথাটা বলা হচ্ছে, বা দেশ বিরোধী আন্দোলনে দেশ বিরোধী স্লোগান উঠেছে, আলটিমেটলি কোনটাকে দেশ বিরোধী বলা হচ্ছে? যদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রীদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে ছাত্র সমাজের, বা যুব সমাজের, বা দেশের নাগরিকদের, তারা যদি সেটা বলে থাকে, তাদের বিরুদ্ধে যদি কোনো স্লোগান দিয়ে থাকে, তাহলে কি সেটা দেশ বিরোধী? নাকি প্রশ্ন হয়েছে, আবার এটা অনেকেই বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের যে স্লোগানগুলো আছে সেগুলো কি দেশ বিরোধী? কোনটাকে দেশ বিরোধী বলা হচ্ছে, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে। আমি সাধারণ একজন দর্শক হিসেবে, মানুষ হিসেবে যেটা দেখি, সেটা হচ্ছে কি, আমরা যেটা আজকাল কি হয়, সোশ্যাল মিডিয়া এবং ভিডিওর যে ক্যাপচার হয়েছে, পুলিশকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, এই অ্যাটাক কিন্তু কোনো স্টুডেন্ট করার কথা না এরকম ভাবে। এই অ্যাটাকটা অবশ্যই নিন্দনীয়, এটা অ্যাটাকটা শুধু পুলিশকে অ্যাটাক নয়, তারপরে যেখানে বাইরে থেকে হাজার হাজার টাকা খাবার দেওয়া হচ্ছে, এবং ধরুন না আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া যেরকম ভাবে মিছিল করে গেছে, আমরা ভিডিওতে যেটা দেখেছি, এগুলো কিন্তু এগুলোই হতে ওই আন্দোলনটাকে একটু দুর্বল করে দিয়েছে। এই ধরনের আন্দোলন হলে সেই আন্দোলনের মানে বিভিন্ন ধরনের স্বার্থের রুটি সেকতে অনেকেই আসে, এবং সেখানে এটাই হয়তো হয়েছে। আমি আসবো আপনার কাছে, এই জন্য আমি বলছি এইসব কারণ দেখিয়ে মূল ইস্যুর প্রতি আমার মনে হয় মূল ইস্যু থেকে মুখ ঘোরানোর কোনো রাস্তা খোঁজা ঠিক হবে না। মূল ইস্যু যেটা আছে সেই জায়গাটাতে আমি চাইবো, এইসব জায়গা আছে, এটা কিছু প্যারেন্ট আছে, প্যারেন্টরা নিজেদের দেখবে বাচ্চাদেরকে, কিছু যারা বলেছে ওদের ভাষা এগুলো নিয়ে, বা কিভাবে, এগুলো আদার ইস্যু, কিন্তু মুখ্য যে জায়গাটা, যে ইস্যুটা নিয়ে এটা শুরু হয়েছিল আন্দোলন, এই ইস্যুটা থেকে কিন্তু আমি সরে আসার পক্ষপাতী নই। ঠিক, আমরা সেই ইস্যুটাতেই আসবো, যে আলটিমেটলি পদত্যাগ কি সেই ইস্যুটাকে সমাধান করলো কিনা। আমাদের সঙ্গে জুড়ে গেছেন, পশ্চিমবঙ্গ থেকে অনলাইন জুড়ে গেছেন ত্রিদীপ ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক। ত্রিদীপ, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল আজকে ওই অফিস থেকে বেরোতেই দেরি হয়ে গেল। সমস্যা নেই। এখন যেটা জানবো আপনার কাছে প্রথমে, খুব বেশি সময় আর নেই অনুষ্ঠানে, যে একদম সরাসরি প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগকে আপনি কিভাবে দেখলেন? আপনার কি মনে হলো, এটা কি একটা নৈতিক স্বীকারোক্তি, নাকি এটা সরকারের একটা ভাবমূর্তি বাঁচানোর একটা সাময়িক কৌশল, কোনটা? নৈতিকতা স্বীকারের কথা তিনি তার পদত্যাগপত্রে বারবার বললেও, একবার একদম প্রথম পাতাতেই উল্লেখ করেছেন। উল্লেখ করলেও
আসলে নৈতিক দায় স্বীকার করার যে আদৌ কোনো ইচ্ছা ছিল সেটা কিন্তু ঘটনাক্রম মনে করাচ্ছে না। যদি সত্যি করে এই ঘটনাটা ঘটতো তাহলে 2.5 মাস আগে এই আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করবার উচিত ছিল। কারণ ঘটনাক্রম গুলো আপনি দেখুন, যখন আন্দোলন তুঙ্গে উঠছে, তুঙ্গে উঠবার পর যখন সংসদ অভিযান হচ্ছে, সোনাম ওয়াংচু যখন এসে বসছেন তাকে তার 20 দিন অনশনের পর তাকে টেনে হিচড়ে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। সংসদ অভিযানে ছাত্রদের ওপর নির্মম ভাবে অত্যাচার হচ্ছে। কিন্তু ছাত্রদের মূল দাবিটা কি ছিল? স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা। একজন ছাত্র তার দেশের কাছে, তার রাষ্ট্রের কাছে চাইছে স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা থেকে পরিষ্কার করতে চাইছে। সেইখানে যদি সরকারের আপত্তি থাকে সেটা কিন্তু খুব বিপজ্জনক একটা প্রবণতা। নাম্বার 1। নাম্বার 2, ঠিক, হ্যাঁ বলুন বলুন। আপনি নাম্বার 2, এই ঘটনাক্রমে আর দ্বিতীয় যে বিষয়টা দেখা যাচ্ছে, ছাত্রদের ওপর নির্মম ভাবে অত্যাচার। দিল্লি পুলিশ এটা অপরাধী পেটাচ্ছে বা দেশদ্রোহীদের পেটাচ্ছে, না নিজের সন্তান সম ছাত্রদের, দেশের ছাত্রদের পেটাচ্ছে। এবং এই 22 লক্ষ ছাত্র কিন্তু আগামী দিনে প্রশাসনে আসবে, আগামী দিনে ডাক্তার হবেন, আগামী দিনে তারা ইঞ্জিনিয়ার হবেন, এরকম মেধার ছাত্রদের ধরে পেটাচ্ছেন। সমস্যাটা হচ্ছে এত রাগ কেন ছাত্রদের ওপর? তারা সরকার বিরোধী কথা বলেছে বলে, নাকি সরকারের শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়েছে বলে? এমন একটা সরকার আমার দেশে আছে যে সরকার তার নিজের সমালোচনা সইতে পারে না, নিজের ভুলটা স্বীকার করবার হাঁটুর জোর এই সরকারের নেই। তারপরে কি হলো? এই আন্দোলনের চাপে গোটা দেশ জুড়ে যখন এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি উঠতে শুরু করলো, রাজ্যের রাজধানীগুলোতে, জেলায় জেলায় যখন এই আন্দোলন শুরু হলো, তখন হঠাৎ এক রাত্রিবেলা তাদের মনে হলো যে এইবার বোধহয় যথেষ্ট সময় হয়েছে, এবার এদের সঙ্গে বসা যায়। বসবার আগে কি করা হলো? শিক্ষা সচিবকে বদল করা হলো। শিক্ষা সচিব বদল কেন? যেদিনকে শিক্ষা সচিব বদল হয়েছে সেদিনকে আমাদের মনে হয়েছিল এর পরের ধাপটা হচ্ছে শিক্ষামন্ত্রী বদল হবে, এবং শিক্ষামন্ত্রী বদল হলো। কিন্তু সে বদল করবার জন্য যে বাড়তি 24 ঘন্টা সময় রাজ্যের দেশের সরকার নিলেন, সেটাও খুব লজ্জাজনক। এবং দেশের প্রধানমন্ত্রীকে 22 দিন পরে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার এক্স হ্যান্ডেলে বলতে হচ্ছে যে ছাত্রদের, যুবশক্তি আমাদের দেশের প্রধান শক্তি, এই শক্তির ওপর যাতে কোন রকম হেনস্থারা হয় সেটা আমরা দেখবো। এটা দেশের প্রধানমন্ত্রী ভুলে গিয়েছে। তাহলে কি আপনি গোটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনি বলছেন যে তাহলে ছাত্রদের আন্দোলনের চাপের মুখে এই পদত্যাগ? একদম সরকারের নতি স্বীকার। ওকে, আমি আসবো আপনার কাছে, আসবো আমি আবার ত্রিদীপদা। বিশ্বজিৎবাবু, এই যে শিক্ষামন্ত্রীর এই পদত্যাগ, আমরা অবশ্যই পদত্যাগ এটা নতি স্বীকার না কৌশল নাকি গণতন্ত্রের জয়, বিভিন্ন ন্যারেটিভ চলছে এই মুহূর্তে। রাজনৈতিক দল একরকম কথা বলছে, বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্ন কথা বলছেন, সাধারণ মানুষ যতটুকু বুঝতে পারছে, যতটুকু আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, পারছি, বোঝাচ্ছি। আমরা একটা জিনিস বুঝতে চাইছি আপনাদের কাছে, শিক্ষামন্ত্রীর এই পদত্যাগ কি আগামী দিনে ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা স্থায়ী দৃষ্টান্ত বা মানদণ্ড হয়ে থাকবে বলে মনে করেন? মানে এই যে, কারণ এই যে কৃষক আন্দোলনের পর আবার দেখা গেল আন্দোলনের চাপে সরকারের নীতিগত সিদ্ধান্ত নিতে হলো, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কোন জায়গায়? কৃষক আন্দোলনে আমরা দেখেছিলাম 13 মাস, আর এখানে আমরা দেখলাম প্রায় 37 দিন, মানে কয়েক সপ্তাহ। তাহলে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বিশ্বজিৎবাবু? আমি মনে করি যে সরকারের এই আন্দোলনের পরবর্তীতে সরকারের কিছু কি শিক্ষা নিয়েছে, এটা সরকারের কিছু অ্যাকশনে আমরা দেখতে চাইব। আচ্ছা, হ্যাঁ, সরকার কি অ্যাকশন নিচ্ছে এটার উপরে। আন্দোলনটা এটা কিন্তু সেলফ রিয়েলাইজেশনটা সরকারের জন্য ভালোই হবে, আমি বলবো এই জায়গাটাতে। হ্যাঁ, সেলফ রিয়েলাইজেশনেরও ব্যাপার আছে এখানে। বিষয়টা এরকম জিনিসটা যে সরকার অ্যাকচুয়ালি সবসময় ইজ সারাউন্ডেড বাই ব্যুরোক্রেটস অথবা এরকম ধরনের পলিটিশিয়ানস, যারা সবসময় সরকারকে বলে যে সব কুছ ঠিক সব ঠিকঠাক চলছে। এবং আমরা যতই দেখবেন একদম মন্ত্রিসভা একদম ধরুন ইলেকশনের আগ অব্দি, হয়তো আর পরেই দেখলাম হঠাৎ করে মন্ত্রিসভা বদল হয়ে গেছে, তার আগ অব্দি মন্ত্রিসভা রিয়েলাইজই করতে পারে না যে ওদের এই খারাপ অবস্থা আছে।
হ্যাঁ, আমরা ত্রিপুরাতেও দেখেছি বা পশ্চিমবঙ্গ আমরা দেখেছি এই জিনিসগুলো। বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে রিয়েলাইজেশন যে গ্রাসরুট লেভেলে কি চলছে এই জিনিসটা সম্পর্কে সরকারের আরো, আমরা এটা এখানে নিয়ে আলোচনাও করেছি, এটা নিয়ে আমরা আরো এই বিষয় নিয়ে গ্রাসরুট লেভেলের ব্যাপার নিয়ে রিয়েলাইজেশন। যেমন এটা যখন প্রথমেই শুরু হয়েছিল, যেটা আমরা বারবার বলি, তখন থেকে এটার উপরে ডিল করাটা সঠিকভাবে উচিত ছিল, ইন্টারাকশন, কথা বলা। তো আমার মনে হয় এইসব ইস্যুতে এটা শুধু সরকারের না, এটা টোটাল পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের কাছে যুব সমাজের একটা প্রত্যাশা থাকবে এবং যুব সমাজের একটা ধরুন বলতে পারেন আপনি প্রেসারও থাকবে এটা যুব সমাজের পক্ষ থেকে, যে ওদের জন্য সরকার কি করছে। দেখুন, যে কোনো একটা সরকার এলে সরকার প্রথম কি করে, ওদের কর্মচারী মহলকে ঠিক রাখে, ওদের কর্মচারী মহলকে ঠিক রেখে তারপরে বাকি কাজের দিকে যায়। এবং সরকারি মহল ওদের যেমন ওদের নিজস্ব চারিদিকে সারাউন্ডেড বা এগুলো ওদের জন্য আরো স্পেশাল কনসিডারেশন থাকে, ব্যুরোক্রেট যেটা বলা হয় বা এরকম, এবং ওরাই কিন্তু ওদের ক্ষতির কারণ হয়। এই রিয়েলাইজেশনটা আসা দরকার আছে, হ্যাঁ, যে ওরাই ওদের ক্ষতির কারণ হয়। এবং আমার মনে হয় কি, সরকারে থাকতে থাকতে কিছুদিন পর পর সরকারের যে বিভিন্ন রকমের যে দায় দায়িত্বগুলো পাল্টানো দরকার, এবং যারা বেশি দিন পর্যন্ত পাওয়ারে বেশি কোন লোককে বসানো ঠিক না। ধরুন একই সরকারেরই আছে, অন্য লোককে বসাও তুমি, আরো ফ্রেশ ব্লাড, একজনের চিন্তা করেছো, ইভ্যালুয়েশন দরকার। যেমন শিক্ষা দপ্তর চলছে, অমুক করছেন, বা ধরুন স্বাস্থ্য দপ্তর চলছে, বা ধরুন মানে আর্থিক দপ্তর চলছে, ইভ্যালুয়েশন করা দরকার। এই ইভ্যালুয়েশন কারা করবে? ইভ্যালুয়েশনের জন্য দরকার এরকম লোক যারা ক্রিটিসিজম হজম করতে পারে সরকারেরই তরফ থেকে, এবং ওরা এই ক্রিটিসিজম হজম করে বুঝতে পারে যে আসলে কোন দিকে চলছে, মানুষের নাক কোথায়, এটা মানুষ কি চাইছে। এখন ওই জায়গাটাতে কি হবে, তখন সরকার কি হয়, মানে আপনি কারেক্টিভ মেজার নিতে হবে, তখন আপনাকে এন্ড অব দি এই যে এরকম আন্দোলন থেকে আপনাকে ডিসিশন নিতে হবে না, আপনি আগের থেকে টের পেয়ে যাবেন যে মানুষ কি চাইছে ওই জায়গাটাতে। তো ওইটার একটা বিরাট বড় মেসেজ। এবং সেই সঙ্গে আমি বলবো এখানে যে আমাদের দেশে, আপনাদের এখানে আগেও আমি বলেছি, যেমন ধরুন না আমাদের যে এই যে টোটাল যে বাজেট প্রভিশন থাকে, বাজেট প্রভিশনের ভিতরে আমরা একটা ত্রিপুরা যেমন বাজেটের 55% আমরা কমিটেড এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে, এবং কর্মচারী এগুলোর কাছে। তো বেকারদের জন্য আমাদের এটার জন্য আমাদের নীতি, হ্যাঁ, যাতে আরো বেশি বেকারকে আমরা আর্থিকভাবে সাহায্য করতে পারি, আরো বেশি বেকারকে সরকারি চাকরি দিতে পারি, সরকারি চাকরির নিয়ম নীতি বিষয়গুলো, মানে সোজা কথা হচ্ছে সরকারের পাবলিক সেক্টর এক্সপেন্ডিচারের একটা পার্ট, একটা সাইজেবল একটা মানে আর্থিক সুবিধা যাতে যুব সমাজও পেতে পারে, এই জিনিসটা নিয়ে সরকারের, আমি চাইবো এই জিনিসটা নিয়ে সরকার আবার রিভিউ করুক পুরোটা জিনিস। ওকে, একদম যুব সমাজ, এটা ছাত্র আন্দোলনের পর অবশ্যই যুব সমাজের ক্ষোভ, বিশেষ করে ছাত্র সমাজের ক্ষোভ যেভাবে বেরিয়ে এসছে, তার জন্য একটা রিভোক করা, বিভিন্ন পলিসি রিভোক করার সময় হয়তো এসে গেছে, যেটা বিশ্বজিৎবাবু বলছেন। ত্রিদীপ দা, এই যে এই ঘটনা কি দেশের তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের কাছে একটা স্পষ্ট বার্তা দিল যে ধরুন এই যে অহিংস বা সংহত আন্দোলন এখনো রাষ্ট্রযন্ত্রকে জবাবদিহি করতে বাধ্য করতে পারে? এই জেনজি যাত্রা না একটা অদ্ভুত শ্রেণী। এই 18 থেকে ভারতবর্ষের 18 থেকে 28 বছর বলছি ছাত্রছাত্রীর সংখ্যা বা মানুষের সংখ্যা এই মুহূর্তে ভারতবর্ষের প্রায় 30% জনগোষ্ঠী। 140 কোটির 30% হলে যে সংখ্যাটা হয় সেটা নেহাত কম নয়। এরা শিক্ষিত, এরা ভোটার, এবং এদের মধ্যে একটা মানতে না মানার একটা সহজাত প্রবণতা রয়েছে। এবং আমরা পরপর যে ছবিগুলো এসছে সেই ছবিগুলোতে দেখেছি, যখন পুলিশরা ছাত্রদের পিটিয়ে ফিরে যাচ্ছে, ছাত্রছাত্রীরা হাততালি দিয়ে। ওকে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ত্রিদীপদের সঙ্গে। অবশ্যই আবার আমরা চেষ্টা করবো ওনার সঙ্গে যোগাযোগ স্থাপন করার। যে আমাদের পিটিয়ে ফিরেছেন তার জায়গা। হ্যাঁ ত্রিদীপ, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ বলুন। তো হ্যাঁ, এই চলুন, আবারও সমস্যা হচ্ছে, টেকনিক্যাল ইস্যুজ হচ্ছে। সরি আমার। হ্যাঁ ত্রিদীপ দা, আপনি আবার চেষ্টা করুন, আমরা আছি এই মুহূর্তে স্টুডিওতে। ওকে, বিশ্বজিৎবাবু, এই যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই পদত্যাগ কি, ধরুন আমরা আসল যে মূল বিষয়টা আপনি যেটা বলছিলেন, যে মূল বিষয় থেকে আমরা যেন সরে না যাই, বিদেশি ফান্ডিং, ডিপ স্টেট,
পুলিশের লাঠিচার্জ, অ্যাগ্রেসিভনেস, তারপরে পুলিশকে উল্টো তাড়া করা, দিল্লিতে পুলিশ যেভাবে ছাত্রদের ওপর অ্যাগ্রেসিভ ভাবে লাঠিচার্জ করলো, তার বিরুদ্ধে বিহারে মানুষ দাঁড়িয়ে পড়া, বিহারে ছাত্র সমাজ দাঁড়িয়ে পড়া, তার বিরুদ্ধে মুম্বাইতে দাঁড়িয়ে পড়া, তার বিরুদ্ধে কলকাতায় দাঁড়িয়ে পড়া, এই সব কিছু মিলিয়ে যখন আন্দোলনটা একটা পিকে যায় তখনই রেজিগনেশন আসে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে মূল যে ইস্যু সেটা থেকে যেন আমরা সরে না আসি, এই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই পদত্যাগ কি জাতীয় পরীক্ষা সংস্থা বা এনটিএ এর আসল সংস্কার বা পুনর্গঠনের পথ সুগম করবে, এটা আপনি মনে করেন, নাকি এটা এই প্রশাসনিক গলতগুলো মানে ঢাকা দেওয়ার একটা প্রয়াস শুধু? আমার আরেকটা বিষয় মনে হয়েছে, আমি আপনাকে প্রথম একদম শুরুতেই বলেছিলাম যে এই আরএসএস এর সংঘচালক মোহন ভাগবতজি একটা মেসেজ আপনি পদত্যাগের দিন আগে পেয়েছিলেন, এবং ত্রিপুরাতেও সাংবাদিক এবং মানে সবাইকে নিয়ে কথাবার্তা মোহন ভাগবত বারবারই বলেছেন যুব সমাজকে গুরুত্ব দেওয়া, যুব সমাজের প্রতি তিনি উৎসাহী এবং ওনাদের ব্যাপারে ওনার পজিটিভ দৃষ্টিভঙ্গিটা, মানে উই নিড টু সেট এক্সাম্পল অ্যাকচুয়ালি যুব সমাজদের কাছে। যুব সমাজদের শুধু দোষ ধরলে হবে না, আমাদের এক্সাম্পল সেট করে ওদের বোঝাতে হবে। আপনি যেটা বলছেন এটাতে, সেটা হচ্ছে কি এই যে যুব সমাজকে ওদেরকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, হ্যাঁ, ওদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে। আর সরকার বলুন, বিরোধী বলুন, সব রাজনৈতিক দলেরই রাজনীতি করার ক্ষেত্রে এটা ভাববেন না যে যুব সমাজের একটা বড় মানে আমি যেটা বলছিলাম যে মিডিয়ান এজ 29.2, এখানে মানে 29 বছরের নিচে অর্ধেক আমাদের জনসংখ্যার, এবং ওই এরা কিন্তু ইন্টেলিজেন্ট, এরা কিন্তু নিউ জেনারেশন, এরা কিন্তু পলিটিক্যালি হয়তো অতটা না, মানে ইনক্লাইন না। ওরা সরকারের যেমন দোষ ধরতে পারে, ওরা বিরোধী রাজনীতির নেতারা কি করছে, ওদের যে অ্যাক্টিভিটি, এটাও কিন্তু ওরা অবজার্ভ করছে। এই আন্দোলনের সময় ওদের যে অ্যাক্টিভিটি কিন্তু ওরা অবজার্ভ করছে। তো এই আন্দোলন কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির এগেইনস্ট না, সেটা মানে না, সেটা আমি যেটা জানতে চাইছিলাম যে আপনার কি মনে হয় এই পদত্যাগের পর এনটিএ এর কি আমূল সংস্কার হবে, মানে যেটা নিয়ে মূল মুদ্রা, যেটা ছাত্রদের যেটা ছিল নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বা এনটিএ যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বিভিন্ন পরীক্ষা নিচ্ছে যারা 152টা, এত বছরে এই বলছে যে 10-12 বছরে 152টা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, তাদের আমূল সংস্কার কি হবে, নাকি এটা এই প্রশাসনিক গলতগুলো একটা ঢাকা দিয়ে দেবে এই পদত্যাগে? না, পদত্যাগের পরে এটা ঢাকা দেওয়া যাবে না। আমার তো মনে হয়েছে যেটা একটা এডুকেশন সেক্টরে একটা বিরাট বড় রিফর্ম আমরা আশা করতে পারি। শুধু এক্সাম না, শুধু এক্সাম না, এখানে ধরুন না নিউ এডুকেশন পলিসি এসছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু অনেক কিছু কাজ রয়ে গেছে। তো এই জায়গাটা যেটা বলা যেতে পারে যে মানে স্লোলি চলছিল, এই জায়গাটা যখন আপনি প্রায়োরিটি সেক্টরের ভেতরে ঢুকে যাবে, তখন এটা কিন্তু এটার ভিতরে আপনার তখন প্রায়োরিটি থাকবে, পয়সা থাকবে, লোক থাকবে, চিন্তা থাকবে, সবকিছু থাকবে। এটাতে আমরা পজিটিভ কিছু আমরা আশা করব। অন্তত এতটুকু তো আমার আশা আছে যে আমাদের প্রাইম মিনিস্টার যেটা বলেছেন, যে এটা যে উনি মানে ফাস্ট ট্র্যাক কোর্টে একটা তো দিল, ফাস্ট ট্র্যাক কোর্টে যে এটার আপনার যে ইয়েগুলো কেসগুলোকে ডিল করে এটার একটা ইয়ে করা, মানে আপনার অ্যাকশন নেওয়া। আরেকটা হচ্ছে কি এখানে একাডেমিক এডুকেশন যে ইয়ে করে আপনার পুরা রিফর্ম করে এখানে পুরোটা বিষয় কিভাবে কি করা যেতে পারে। রিফর্ম কিন্তু অনেক বড় ব্যাপার, কিন্তু এই জিনিসটাতে এটা দেখার ব্যাপার আছে কাদেরকে কি কি নিয়ে যাচ্ছে এটাতে। এই ব্যাপারে আমি আশা রাখবো এরকম ব্যাপারে একটা পদত্যাগ, এবং দেখে শুনে মনে হচ্ছে এই ব্যাপারে একটা পদক্ষেপ নিতে যাচ্ছে, পদক্ষেপ হবে সেটা পদক্ষেপ নিতে যাচ্ছে। ওকে, খুব বেশি সময় নেই অনুষ্ঠানের। এই যে মন্ত্রী পরিবর্তন হলেও বা নিট বা এনটিএর এই যে পরিকাঠামোগত গলতগুলো কি দূর হবে বলে মনে করেন এখন? আমি বিশ্বাসই করি না। তার কারণ যিনি মন্ত্রী হয়েছেন, প্রহ্লাদ যোশী, যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন, তিনি হচ্ছেন আরএসএস এর সদস্য। একেবারে ছোটবেলা থেকে আরএসএস করা একজন মানুষ, যিনি কিছুদিন ব্যবসা করবার পর রাজনীতিতে আসেন, এবং রাজনীতিতে এসেছিলেন তার ব্যবসার কোনো একটা ঘটনার কারণে তিনি তার রাজনীতিতে আসতে বাধ্য হন, এবং তারপর দীর্ঘদিন তিনি রাজনীতিতে কর্ণাটকে রাজনীতি করেছেন। কর্ণাটকের রাজ্য সভাপতি ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সংসদীয় বিষয়মন্ত্রী ছিলেন। এখনো তার হাতে 3খানা দপ্তর। যে মন্ত্রীর হাতে 3খানা দপ্তর, তিনি 4র্থ দপ্তর সামলাবেন কি করে? সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা, নাম্বার 1। নাম্বার 2,
যে যে মানুষটিকে নিয়ে আসা হয়েছে তিনি চাইবেন আরএসএস এর যে শিক্ষা পলিসি, সেই শিক্ষা পলিসিকে ভারতবর্ষে প্রচলিত করা, যে শিক্ষা পলিসি আমাদের শেখায় ইতিহাসকে বিকৃত করা, ইতিহাসকে গুলিয়ে দেওয়া, যে ওকে, আবারও সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঠিক বিশুদ্ধা, আপনার কি মনে হয় জায়গাটাতে নতুন যিনি এসছেন ওনার এখন মানে কর্মদক্ষতার উপর প্রশ্ন উঠতে শুরু করে? এখন আপনি পুরোটা বিষয় হচ্ছে কি, ধর্মেন্দ্র প্রধান দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন, এটা একটা অন্য, আমি যে বলছি এটা স্ট্র্যাটেজিক ডিসিশন হতে পারে, কিন্তু মুখ্য জিনিসটা আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে আমাদের যে এরকম সিস্টেম, আমাদের যে প্রসেস, আমাদের যে ফাংশনিং, এই জায়গাটাতে বিশেষ নজর দেওয়ার দরকার আছে, যেটা কিন্তু মিনিস্টার দেখেন না। এটা মিনিস্টাররা ব্যুরোক্রেটদের ঠিক করে দেন, ব্যুরোক্রেটরা এটা ইয়ে করেন জিনিসটা। এগুলো এই জায়গাটা হচ্ছে আমি মনে করি যেটা দেখার বিষয়, এই জায়গাটাতে বিশেষ প্রায়োরিটি মানে ম্যান পাওয়ার। আপনি লক্ষ্য করেছেন, আমি বারবার ত্রিপুরাতেও বলেছি যে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, ওইখানে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট করে ডেডিকেটেড ফোর্স দরকার। মানে সরকারি ব্যবস্থাপনার ভিতরে এটা মানে গায়ে লিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি আমরা অনেকের ভিতরে সবসময় দেখি, যেটা আমরা আলোচনা করি সবসময়, যে কর্মসংস্কৃতিতে আমরা 5 to 10% লোক ম্যাক্সিমাম আমরা পাই যারা সিনসিয়ার এবং এটা কমিটেড। তো ওই রকমের লোকদের ইয়ে করে মানে এখানে নিয়ে আসার দরকার আছে, মানে এবং তৈরি করার দরকার আছে। আপনি যেটা বলছেন যে বিভিন্নভাবে আমরা যখন মন্ত্রীদের বা বিভিন্ন সংসদীয় পদে যারা রয়েছেন তাদেরকে যেভাবে অ্যাকাউন্টেবল করার চেষ্টা করছি, ঠিক সেভাবে বিউরোক্রেটসদেরও অ্যাকাউন্টেবল করার আমাদের প্রয়াস করতে হবে এবং সেখানে হতে হবে তাদের, যদিও তারা অ্যাকাউন্টেবল। ব্যুরোক্রেটদের অ্যাকাউন্টেবল তো অবশ্যই করতে হবে, কারণ ওরা তো বেসিক্যালি ডাইরেক্টলি রেসপন্সিবল এটার জন্য। এবং সেই জায়গাটাতে সরকারকে, বিশেষ করে আমি বলবো এই জায়গাটাতে, সব জায়গাতেই এটা সরকারকে এই জায়গাটাতে বিশেষ করে দেখার দরকার আছে, যাতে ওই যে মানে সত্যজিৎ রায় যে হীরক রাজা দেশের মতো চারিদিকে জুজার জন লোক সবসময় বললো, এতে গিয়ে এই জায়গাটাতে সরকার ক্ষতি হয়ে যায় অনেক সময়, আলটিমেটলি সরকারের ক্ষতি। ওকে, তীর্থা জুড়ে গেছেন। তীর্থা, আপনি বলছিলেন আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে তিনি আরএসএস এর প্রোপাগান্ডা, আরএসএস এর চর্চিত যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাই প্রবণতা করতে প্রচলন করতে চাইবেন। নতুন কিছু হবে না, কারণ তারা মনে করে শিক্ষা সকলের জন্য নয়, অথচ একদম উল্টো দিকে দাঁড়িয়ে আমরা মনে করি সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজটা ভারতবর্ষের যে 30% লেখাপড়া শেখার যে পরিসর, সেই পরিসরের মধ্যে যে 30 থেকে 40% মানুষ আছে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। সেই অধিকার তাদের দিতে হবে এবং সরকারি ক্ষেত্রে তার হাতে কাজ দিতে হবে। যতক্ষণ না সরকার তার হাতে কাজ দিতে পারবে, তাকে লেখাপড়া করবার সুযোগ দিতে পারবে, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা না দিতে পারবে, ততদিন সরকারের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন থাকবে দফায় দফায়। এবং এটা কিন্তু মোদী সরকারের কাছে একটা অ্যালার্মিং। আজকেও নরেন্দ্র মোদীকে বিবৃতি দিয়ে বলতে হয়েছে পরীক্ষা পদ্ধতি স্বচ্ছ করবার জন্য তিনি নতুন একটা কমিটি তৈরি করছেন, তাকে এক্স হ্যান্ডেলে তাকে বলতে হয়েছে। তো এই বিষয়গুলো যখন সামনে আসছে, এটা বোঝা যাচ্ছে এই বিষয়গুলো আমরা দেখব যে এই প্রথমবার কি হয়, এই সংস্কারের পথটা কিভাবে চলা হয়, এখানে চাকা কিভাবে ঘোরানো হয়, সংস্কারের চাকা, সেটা অবশ্যই আমরা নজর রাখবো। একটা শেষ প্রশ্ন, অনুষ্ঠানের সময় ফুটে যাচ্ছে দিদা, আপনি অনেক পরে জুড়েছেন আজকে, আমরা আরেকটু বেশি আপনার থেকে আলোচনা আশা করছিলাম। এখন এই আন্দোলনের মূল ভূমিকা ছিল তরুণ প্রজন্ম বা জেনজি, আপনি যেদিনকে বলছেন পরীক্ষার্থীরা। এখন রাজনীতিবিদরা এতদিন এই অংশটিকে, মানে এই জেনারেশনটাকে, যেটা বিশ্বজিৎবাবু বলছিলেন যে যুবদের গুরুত্ব দিতে হবে বলে বলেছেন, মোহন ভাগবত বলেছেন, এখন এই অংশটিকে রাজনৈতিকভাবে কিছুটা উদাসীন মনে করা হতো, এরা রাজনীতিতে খুব একটা বেশি ইন্টারেস্ট পেত না। এখন সরকারের এই পদক্ষেপ কি প্রমাণ করে দিল যে আগামীর রাজনীতিতে এই সুসংগঠিত তরুণ ভোট ব্যাংক যে কোনো সরকারের জন্য একটা বিশাল নির্ধারক শক্তি হতে চলেছে? নির্ধারক শক্তি হতে চলেছে বলেই তো দেশের সরকারকে শিক্ষা সচিব থেকে শিক্ষামন্ত্রী পর্যন্ত বদল করতে হয়েছে। যে কথাটা 2.5 মাস আগে মেনে নিলে এত সমস্যা হতো না, ছেলেগুলোকে রাস্তায় থাকতে হতো না। গত 10 বছরে 154টা পরীক্ষা তার কোয়েশ্চেন লিক হয়েছে, পরপর 3 বছর নিটের প্রশ্নপত্র লিক হয়েছে। এটা তো এমন নয়
যে সুপ্রিম কোর্ট আগের দিন বলেছে যে ছাত্রদের মারা হয়েছে, আমরা আমাদের ভিডিও দেখার সময় নেই, সেই প্রধান বিচারপতিকে পরের দিন বলতে হয়েছে যে আমরা এই মামলা শুনতে বাধ্য, এবং সরকারকে কড়া নির্দেশ দিয়েছে এটা নিয়ম হতে পারে না। এইগুলো বুঝতে পেরেই তো সরকারকে এই এই পদত্যাগের জায়গায় যেতে হয়েছে, লোক দেখানো পদত্যাগ যদিও, তবুও যুব সমাজের কাছে মাথা নোয়াতে হয়েছে। ওকে, এই প্রথমবার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, একটা শেষ উত্তর নিয়ে নিয়ে আমি আজকে আপনার কাছে আরো একদিন শুনবো। বিশ্বজিৎবাবু, আপনার কি মনে হয় এই যে ভোটের অঙ্কে রাজনীতিবিদরা এতদিন তো একটা প্রথাগত যে জাতি বা আঞ্চলিক সমীকরণেই প্রাধান্য দিয়েছেন, এবার এই স্বাধীনতার শুরু থেকে আমি বলছি, স্বাধীনতার শুরু থেকে আমাদের শিক্ষা পুরোপুরি নেগলেক্টেড। অনেক সরকারকে আমরা দেখেছি, বললে হবে না, আমরা লেফট রাইট কংগ্রেস সিপিএম সব ধরনের সরকার আমরা দেখেছি, সব শিক্ষাকে 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে একদম। আজকে কথা বললে হবে না এখানে শুধু। হ্যাঁ, বিষয়টা হচ্ছে অন্য জায়গায়, বিষয়টা হচ্ছে এতদিন ধরে যেটা চলে আসছে এটাতে শুধরাতে সময় লাগবে, এবং সেই জায়গায় আমি আমার মনে করি যেটা যে নিউ এডুকেশন পলিসির মাধ্যমে সরকারের অনেক কিছু করার আছে এখানে। এখানে সরকার এটা অন্তত আমার কাছে ভালো লেগেছে, এই জায়গাটাতে অন্তত স্বীকার করে পদত্যাগ করেছে। ভবিষ্যতে আমরা, আপনি যতক্ষণ না এটা স্বীকার করে যুব সমাজকে প্রায়োরিটি দেওয়ার জন্য চিন্তা করছেন, ততক্ষণ পর্যন্ত এইটা প্রায়োরিটি সেক্টরই থাকবে না। আপনি দেখুন না, যুব সমাজের প্রায়োরিটি কখনোই সেক্টর ছিল না। তাহলে এই আন্দোলনের পর এখন শিক্ষা অ্যাটলিস্ট ভারতবর্ষে প্রায়োরিটি হবে, সেটাই আমরা আশা করতে পারি। অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। বিশ্বজিৎবাবু, আপনাকে ধন্যবাদ। তেজিদা, আজকে খুব স্বল্প কথা, স্বল্প আলোচনা আপনার সঙ্গে হলো। অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আবারও বসবো, আবারও কথা বলবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং নাগরিক প্রতিবাদের শক্তির মধ্যে যে ক্ষমতার ভারসাম্য থাকে, ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগ তাকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। এটি কি গণতান্ত্রিক সংস্কৃতির পরিপক্কতার একটা নিদর্শন, নাকি রাজনৈতিক কৌশল? সেই উত্তর নির্ভর করবে আগামী দিনের দেশের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় পদক্ষেপগুলোর উপর। তাই সেদিকে নজর রেখেছি আমরা। আর আপনারা সব গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।